নমস্কার বন্ধুরা, চাকরির গণিত চর্চায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি মনোজ দে। আমি তোমাদেরকে চাকরির গণিত চর্চায় জিকে ক্লাসগুলি দেখে থাকি। তো আজকে থেকে আমাদের এই চাকরির গণিত চর্চা চ্যানেলে প্র্যাকটিস সেট অর্থাৎ জিকের প্র্যাকটিস সেট আমরা দেওয়া স্টার্ট করলাম। ঠিক আছে? তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আমরা প্রতিনিয়ত এরকমভাবে ক্লাসগুলো আনতে থাকবো। তো চলো আজকে আমরা ক্লাসটাকে শুরু করি। তো দেখো তোমাদের কেমন লাগে। তো চলো শুরু করি আজকে। দেখো ফার্স্ট প্রশ্ন যে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা কোনটি? হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা কোনটি? রোপার, লোথাল, কালিবঙ্গান এবং রাখিগড়ি। ঠিক আছে? দেখো একটা প্রশ্নের মধ্যে অ্যান্সার কিন্তু তোমরা অপশনের মধ্যে যেটা একটা অ্যান্সার হবে। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো একটা অ্যান্সার হবে, কিন্তু এখান থেকে অপশনের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো থেকেও কিন্তু অনেক পরীক্ষায় প্রশ্ন দেয়। তো আমরা কি করব, প্রত্যেকটা প্রশ্নকে অ্যানালাইসিস করব। ঠিক আছে? তো চলো হরপ্পা সভ্যতার যদি বলি সবচেয়ে বড় নিদর্শন, অর্থাৎ হরপ্পা সভ্যতাকে খনন করার পর যে নিদর্শনগুলি, যে স্থানগুলো খুঁজে পাওয়া গিয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন কোনটি? তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হলো রাখিগড়ি। ঠিক আছে? সবচেয়ে বড় নিদর্শন কোনটি? রাখিগড়ি। ঠিক আছে? এটা কিন্তু পাওয়া গিয়েছিল কোথায়? এটা পাওয়া গেছে হরিয়ানাতে। কোথায় পাওয়া গিয়েছিল? হরিয়ানাতে পাওয়া গিয়েছিল। ঠিক আছে? কোথায় পাওয়া গিয়েছিল? হরিয়ানাতে পাওয়া গিয়েছিল। ঠিক আছে? এটার অ্যান্সার হবে কি? রাখিগড়ি। এছাড়া যে কালীবঙ্গান কথার অর্থ হলো কালো বালা। কালীবঙ্গান কথার অর্থ কি? কালো বালা। ঠিক আছে? এই কালীবঙ্গান যে সাইটটি, অর্থাৎ হরপ্পা সভ্যতার এই কালীবঙ্গান যে জায়গাটি, সেটা কোথায় পাওয়া গিয়েছিল? সেটা পাওয়া গিয়েছিল রাজস্থানে। কোথায় পাওয়া গিয়েছিল? রাজস্থানে। রাজস্থানে ঘরঘরা নদীর তীরে পাওয়া গিয়েছিল। ঠিক আছে? ঘরঘরা নদীর তীরে পাওয়া গিয়েছিল। আচ্ছা, তারপরে দেখো বি নম্বরে অপশন যে রয়েছে লোথাল, বি নম্বরে যে অপশনটা রয়েছে লোথাল, এই লোথাল কিন্তু ফার্স্ট ম্যানমেড পোর্ট, অর্থাৎ মানুষ সৃষ্ট প্রথম কিন্তু পোর্ট অর্থাৎ বন্দর কিন্তু ছিল লোথাল। সেটা কোথায়? সেটা কিন্তু গুজরাটে। ঠিক আছে? এটাও কিন্তু গুজরাটের একটা সাইট। ঠিক আছে? গুজরাটে পাওয়া গিয়েছিল। রোপার তোমার শতদ্রু নদীর তীরে। ঠিক আছে? শতদ্রু নদীর তীরে, শতদ্রু নদীর তীরে অবস্থিত। তো এখানে রাইট অ্যান্সার কি হচ্ছে? রাখিগড়ি। ঠিক আছে? মনে রাখবে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় নিদর্শন, প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছিল, তার জন্য কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু রাখিগড়ি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যে গৌতম বুদ্ধ নির্বাণ প্রাপ্তি করেছিল। দেখো এখানে নির্বাণ কথাটা আগে জানতে হবে, নির্বাণ কথাটির অর্থ কি? নির্বাণ কথাটির অর্থ হলো যে সিদ্ধি লাভ। নির্বাণ কথাটির অর্থ হলো সিদ্ধি লাভ। তো নির্বাণ অর্থাৎ সিদ্ধি লাভ কোথায় করেছিল? ঠিক আছে? সিদ্ধি লাভ কোথায় করেছিল? সিদ্ধি লাভ কোথায় করেছিল? গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ কোথায় করেছিল? নির্বাণ কোথায় লাভ করেছিল? সেটা বুদ্ধগয়া, নাকি সারনাথ, নাকি কুশীনগর, নাকি লুম্বিনী? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে তোমাদের বুদ্ধগয়া। ঠিক আছে? বুদ্ধগয়ায় তিনি 35 বছর বয়সে, কত বছর বয়সে? 35 বছর বয়সে। ঠিক আছে? নিরঞ্জন নদীর তীরে। কোন নদী? নিরঞ্জন নদী। ঠিক আছে? নিরঞ্জন নদীর তীরে কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিল ফার্স্ট। আর সরমন তোমার ফার্স্ট সরমন গিয়েছিল, অর্থাৎ সারনাথ যে জায়গাটা, সেখানে তিনি প্রথম বাণী দিয়েছিল। ফার্স্ট তার যে সিদ্ধি লাভ করার পর তার যে বাণী সেটা কিন্তু দিয়েছিল, সেটাকেই বলা হয় এখানে কিন্তু সরমন। ঠিক আছে? সরমন। এই জায়গাটা কোথায় কোথায় দেওয়া হয়েছিল? এটা দিয়েছিল উত্তরপ্রদেশে। ঠিক আছে? এটা দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে। ঠিক আছে? উত্তরপ্রদেশের ডিয়ার পার্কে তিনি এই প্রথম তার বাণীটা দিয়েছিল, অর্থাৎ তিনি সিদ্ধি লাভ করার পর ফার্স্ট তার যে বাণী সেটা কিন্তু তিনি দিয়েছিল। আর সে তার এই বাণীগুলোকে কি বলা হয়? এই তার বাণীগুলোকে বলা হয় হলো ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে, তোমরা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে? আর কুশীনগর জায়গাটা কি হয়েছিল? কুশীনগর জায়গাটা কিসের সাথে সম্পর্কিত? কুশীনগর হলো সেই জায়গা যেখানে তিনি দেহ ত্যাগ করেছিল। কুশীনগরে তিনি দেহ ত্যাগ করেছিল, অর্থাৎ গৌতম বুদ্ধ কুশীনগরে দেহ ত্যাগ করেছিল। ঠিক আছে? তিনি মৃত্যুবরণ করেছিল দেহ ত্যাগ। ঠিক আছে? এখান থেকে দেহ ত্যাগ কথাটা মনে রাখবে, কুশীনগরে তিনি দেহ ত্যাগ করেছিল। ঠিক আছে? কত সালে? 483। ঠিক আছে? 483 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে? 483 খ্রিস্টপূর্বে কিন্তু তিনি দেহত্যাগ করেছিল। আর লুম্বিনী,
লুম্বিনী যে জায়গাটা সেখানে তিনি জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে, লুম্বিনী, ঠিক আছে, জন্মগ্রহণ করেছিল লুম্বিনীতে। মনে রাখবে, বুঝতে পারলে? তাহলে তোমাদের গৌতম বুদ্ধ নির্বাণ অর্থাৎ সিদ্ধিলাভ কোথায় করেছিল, সেটা হলো বুদ্ধগয়াতে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, মৃচ্ছকাটিকম নাটকটির রচয়িতাকে। দেখো এই সমস্ত প্রশ্ন পরীক্ষা, যে কোনো পরীক্ষা, সেটা শুধুমাত্র ডাব্লিউবিপি না, যে কোনো পরীক্ষা, অর্থাৎ সেটা ডাব্লিউবিপি এসআই হতে পারে, সেটা পিএসসি যে কোনো এক্সাম হতে পারে, এমনকি তোমরা যদি রাজ্য সরকার ছেড়েও যদি তোমরা কেন্দ্র সরকারের কোনো এক্সামে জন্য রেডি হও, যেমন রেলওয়ে বলো, তারপর তুমি এমটিএস বলো, মানে তোমাদের যে এসএসসির এক্সামগুলো হয় সেগুলোর জন্য বলো, তাহলে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই সমস্ত প্রশ্ন, অর্থাৎ যতগুলো প্র্যাকটিস সেট আনা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তবে ভালো মতো ক্লাসগুলোকে ভালো মতো দেখো। দেখো কি বলছে, মৃচ্ছকাটিকম নাটকটির রচয়িতাকে, বিশাখ দত্ত, শূদ্রাক, বাণভট্ট নাকি ভাস। দেখো মৃচ্ছকাটিকম গ্রন্থটি রচনা করেছিল কে, শূদ্রাক, ঠিক আছে, মৃচ্ছকাটিকম গ্রন্থটি রচনা করেছিল কে, শূদ্রাক। বিশাখ দত্ত তাহলে কি রচনা করেছিল, বিশাখ দত্ত রচনা করেছিল মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস গ্রন্থটি কিন্তু তিনি রচনা করেছিলেন, মুদ্রা রাক্ষস গ্রন্থটি তিনি রচনা করেছিল, মুদ্রা রাক্ষস গ্রন্থটি তিনি রচনা করেছিল, ঠিক আছে, মুদ্রা রাক্ষস। এছাড়া বাণভট্ট, বাণভট্ট হর্ষচরিত গ্রন্থটি তিনি রচনা করেছিল, হর্ষচরিত, ঠিক আছে, হর্ষচরিত গ্রন্থটি তিনি রচনা করেছিল। ভাস, ভাস যে গ্রন্থটি রচনা করেছিল সেটা হলো স্বপ্ন বাসব দত্তা, ঠিক আছে, স্বপ্ন বাসব দত্তা, এই গ্রন্থটি কিন্তু তিনি রচনা করেছিল, ঠিক আছে। প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন হয়, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা, তাই এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো মতো পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন কি বলছে, কাকে অন্ধ্রের প্রপিতামহ বলা হয়। এক কথায় কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়, ঠিক আছে। প্রশ্নটাকে, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন, যে কাকে অন্ধ্রের প্রপিতামহ কবি বলা হয়, ঠিক আছে। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু অ্যান্সার সেম। পেদ্দান, আরভিডু, কৃষ্ণদেব রায় নাকি ভাস্কর পণ্ডিত, ঠিক আছে, অ্যান্সার করো, ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে স্যার, এটার অ্যান্সার হবে পেদ্দান, অল্লশনী পেদ্দান। এটার অ্যান্সার কি হবে, অল্লশনী পেদ্দান। তিনি কিন্তু অন্ধ্র কবিতার পিতামহ হিসাবে পরিচিত, তিনি কি অন্ধ্র কবিতার পিতামহ হিসাবে পরিচিত, ঠিক আছে, মনে রাখবে। অন্ধ্র কবিতার পিতামহকে অল্লশনী পেদ্দান। তিনি কিন্তু গ্রন্থ রচনা করেছিল মানুচরিতম, ঠিক আছে, মানুচরিতম, মানুচরিতম গ্রন্থ, তারপরে হরিকথা সারংসম, ঠিক আছে, হরিকথা, হরিকথা সারংসম, এই গ্রন্থগুলো কিন্তু তিনি রচনা করেছিল। হরিকথা সারংসম, এই গ্রন্থগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন। এছাড়া কৃষ্ণদেব রায়, এই ইম্পর্টেন্ট, মানে এই মানে তোমার প্রশ্নটার মধ্যে কৃষ্ণদেব রায় ইম্পর্টেন্ট একটা নাম। তিনি মনে রাখবে যে আমাদের যে বিজয়নগর সাম্রাজ্য ছিল, বিজয়নগর টোটাল সাম্রাজ্যটার মধ্যে তিনি কিন্তু শ্রেষ্ঠ একজন রাজা ছিল। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিল, কৃষ্ণদেব রায় ছিল। সেই কৃষ্ণদেব রায়েরই কিন্তু সভাকবি ছিল পেদ্দান, ঠিক আছে, মনে রাখবে। কৃষ্ণদেব রায়ও নিজেও কতগুলি গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে দুটো গ্রন্থ পরীক্ষায় আসে। কি কি স্যার পরীক্ষায় আসে, একটা হলো জাম্ববতী কল্যাণম, জাম্ববতী কল্যাণম, ঠিক আছে, জাম্ববতী কল্যাণম। আরেকটা গ্রন্থ আসে যেটা হলো আমুক্ত মাল্যদা, আমুক্ত মাল্যদা, এই দুটো গ্রন্থ কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, জাম্ববতী কল্যাণম, আমুক্ত মাল্যদা। যদিও আমুক্ত মাল্যদা গ্রন্থটি তিনি কিন্তু তেলুগু ভাষায় রচনা করেছিল, কি ভাষায়, তেলুগু ভাষায়, তেলুগু ভাষায় তিনি আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচনা করেছিল। এবং জাম্ববতী কল্যাণম গ্রন্থটি, এটি তিনি সংস্কৃত ভাষায় কিন্তু রচনা করেছিল, ঠিক আছে, কি ভাষা, সংস্কৃত ভাষায় তিনি রচনা করেছিল। এই ইম্পর্টেন্ট, কিন্তু একটা প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো পড়ার বিষয় থাকে, দেখবে ঘুরে ফিরে সে একটা প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে সেখান থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন গেদার করা যায় এবং সেগুলোই পরীক্ষায় আসে কিন্তু ঘুরে ফিরে, ঠিক আছে। তো দেখো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই তোমাদের মাথায় থাকা উচিত। নেক্সট প্রশ্ন কি বলছে, সিকান্দ্র কোন সম্রাটের সমাধিস্থল। এটা মোগল সাম্রাজ্য থেকে একটা প্রশ্ন, সমাধিস্থল থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। জাহাঙ্গীর, শাহজাহান, আকবর নাকি হুমায়ুন, অ্যান্সার করো। এটা অ্যান্সার কি হবে, যে সিকান্দ্র এই জায়গাটি কার সমাধিস্থল, তো এটা রাইট অ্যান্সার কি হবে, এটা রাইট অ্যান্সার হবে আকবর, ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে আকবর। জাহাঙ্গীরের সমাধিস্থল থেকেও প্রশ্ন আসে, লাহোরের
লাহোরের শাহধারা নামক একটা জায়গা আছে, সেখানে কিন্তু তাকে সমাধিস্থ করা হয়েছিল বা তার সমাধিস্থলটা রয়েছে। এছাড়া যদি হুমায়ুনের কথা বলি, হুমায়ুনের সমাধি হলো দিল্লিতে অবস্থিত। কোথায় অবস্থিত? দিল্লিতে কিন্তু হুমায়ুনের সমাধি অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি অর্থাৎ অন্ধকূপ হত্যা। ব্ল্যাক হোল ট্র্যাজেডি কথার অর্থ কি? অন্ধকূপ হত্যা। এটা কত সালে হয়েছিল? 1756 সালে হয়েছিল। কোন শহরে ঘটেছিল? মুর্শিদাবাদ, সুরাট, কলকাতা নাকি পাটনা? তো মনে রাখবে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হবে কলকাতা। কলকাতাতে কিন্তু তোমার ব্ল্যাক হোল ট্র্যাজেডি অর্থাৎ অন্ধকূপ হত্যা হয়েছিল। কে করেছিল? সিরাজউদ্দৌলা। ঠিক আছে, কে করেছিল? সিরাজউদ্দৌলা কিন্তু এই অন্ধকূপ হত্যার সাথে যুক্ত। ঠিক আছে, বলা হয় তিনি নাকি 146 জন 146 জন ইংরেজকে কিন্তু একটি ছোট্ট ঘরে আটকে রেখেছিল এবং সেখান থেকে কিন্তু তাদের সাফোকেশনে অর্থাৎ শ্বাসকষ্ট হয়ে কিন্তু তাদের মৃত্যু হয়েছিল। তো এটা কলকাতায় হয়েছিল। তো এটা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে, যে বঙ্গভঙ্গ প্রত্যাহিত হয়েছিল অর্থাৎ বঙ্গভঙ্গকে বন্ধ করা হয়েছিল, প্রত্যাহার করা হয়েছিল কত সালে? ঠিক আছে, 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1911 নাকি 1909 খ্রিস্টাব্দ? অ্যান্সার কি হবে? তো এটার অ্যান্সার হবে যে বঙ্গভঙ্গ প্রত্যাহিত হয়েছিল। বঙ্গভঙ্গ প্রত্যাহিত কত সালে হয়েছিল? 1911 সালে। ঠিক আছে, 1911 সালে বঙ্গভঙ্গকে বন্ধ করা হয়েছিল। বঙ্গভঙ্গ চালু হয়েছিল কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গ চালু হয়েছিল। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে 16ই অক্টোবর। সালটা মনে রাখবে, ডেটটাও মনে রাখবে। 16ই অক্টোবর 1905, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডেট। বঙ্গভঙ্গ হয়েছিল অর্থাৎ বাংলাকে ভেঙে দুখণ্ডে বিভক্ত করা হয়েছিল। আর 1906 সালটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট রয়েছে, একটা ইম্পর্টেন্ট তথ্য রয়েছে 1906 সালে, সেটা হলো মুসলিম লীগ। ঠিক আছে, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, মুসলিম লীগ প্রতিষ্ঠা এই সালেই হয়েছিল, 1906 সালে। আর 1911 সালে তো ইম্পর্টেন্ট ঘটনা অনেক হয়েছিল, যেমন তোমাদের যদি বলি, এই যে তোমাদের বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়েছিল, অবশ্যই সেটা হয়েছিল। তাছাড়া কি জনগণ গানটি কিন্তু প্রথম আইএনসি সেশনে গাওয়া হয়েছিল। ঠিক আছে, জনগণ গানটি প্রথম আইএনসি সেশনে গাওয়া হয়েছিল। তাছাড়া কি করা হয়েছিল? জনগণ এছাড়াও এই সালে কিন্তু তোমার রাজধানী পরিবর্তন হয়। রাজধানী কোথায় পরিবর্তন হয়? কলকাতা থেকে রাজধানীকে স্থানান্তর করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এই সালেই কিন্তু হয়েছিল। আর 1909 সালে এটা কিন্তু মরলে মিন্টো অ্যাক্ট। ঠিক আছে, মরলে মিন্টো অ্যাক্ট এই সালে কিন্তু এসেছিল। ঠিক আছে, প্রত্যেকটা সালে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, চলো তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে 1911 সাল। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। নেক্সট প্রশ্ন, এপিক। এটা WPSI এর সম্ভবত পরীক্ষাতে এসেছিল, পরীক্ষার প্রশ্নটি। এপিক কথাটির অর্থ কি? ইলেকশন ফটো আইডেন্টিটি কোড, ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড, নাকি ইলেকট্রোস ফটো আইডেন্টিটি কার্ড, নাকি ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ড? অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে তোমাদের অপশন ডি, অর্থাৎ ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ড। এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি। এই পরীক্ষায় আসছিল পরীক্ষাটাই। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে এসেছিল প্রশ্নটি। WPSI সম্ভবত WPSI এর সম্ভবত পরীক্ষাতে এসেছিল প্রশ্নটি। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলছে, যে ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত আইন পাশ করা হয় কত সালে? মানবাধিকার সুরক্ষিত আইন ভারতবর্ষে পাশ করা হয় কত সালে? 1990, 1993, 1995, 2002। দেখো তোমাদের এটা প্র্যাকটিস সেট হতে পারে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস যে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু আসা প্রশ্ন। তো মনে করো না যে এটা প্র্যাকটিস সেট মানে এটা মানে খুব সেমন একটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে যে কয়টা প্রশ্ন রাখা হয়েছে প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এসেছিল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ভালো মতো প্রশ্নগুলো দেখবে। চলো এটার অ্যান্সার কি হবে? ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত আইন পাশ করা হয়েছিল 1993 সালে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, যে কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়, মিনি কনস্টিটিউশন বলা হয়? কোন সংবিধান সংশোধনীকে? তোমরা যদি সংবিধান সংশোধন পড়ে থাকো তাহলে দেখবে যতগুলো সংবিধান সংশোধনী হয়েছিল তার মধ্যে 42তম যে সংবিধান সংশোধনীটা আছে সেখানে সবচেয়ে মেজর পয়েন্টগুলো অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট অনেক বিষয়গুলো পরিবর্তন করা হয়েছিল। ঠিক আছে, এবং এতটা পরিমাণ তোমাদের ওখানে পরিবর্তন হয়েছিল যে
ছোটখাটো কোনো একটা দেশের সংবিধান ওখান থেকে রচিত মানে রচনা করা যায়। ঠিক আছে, তো এই মনে রাখবে যে 42তম সংবিধান সংশোধনী যেটা 1976 সালে হয়েছিল সেটাকে বলা হয় কিন্তু আমাদের দেশের মিনি কনস্টিটিউশন, মিনি সংবিধান। ঠিক আছে, এই সংবিধান সংশোধনীকে বলা হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ভারতের কোথায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? জিওগ্রাফির প্রশ্ন। কোথায় সাক্ষরতার হার বেশি? মনে রাখবে ভারতবর্ষে কেরালাতে কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি, মোর দেন 96%। 96%-এরও বেশি, কিন্তু 96% প্লাস এখানে কিন্তু শিক্ষার হার দেখা যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গে 76% প্লাস। ঠিক আছে, শিক্ষার হার, লিটারেসি রেট, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার যদি প্রশ্ন আসে 76% প্লাস রয়েছে। এবং কেরালায় রয়েছে 96%। ঠিক আছে, সবচেয়ে বেশি শিক্ষার হার সবচেয়ে বেশি কিন্তু কেরালাতে। ঠিক আছে, মাথায় রাখবে এই প্রশ্নটা, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কি বলছে, নীতি আয়োগের, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্নগুলো এখন দেখা যাচ্ছে যে কোনো পরীক্ষায় আসছে। ঠিক আছে, নীতি আয়োগের নীতি কথাটির পুরো নাম কি? নীতি আয়োগের নীতি কথাটির পুরো নাম কি? ভালো প্রশ্ন। নীতি আয়োগের নীতি কথাটির পুরো নাম কি? দেখো 2015 সালে কি হয়েছিল? 2015 সালে কি হয়েছিল? 2015 সালে প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন, সেটাকে বন্ধ করে কিন্তু নীতি আয়োগ চালু হয়েছিল, তাই না? নীতি আয়োগ চালু হয়েছিল। সেই নীতি আয়োগ এর পুরো নীতি আয়োগের যে নীতি কথাটা এর পুরো নাম চাইছে, কি বলছে? যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্র্যাকিং ইন্ডিয়ান, নাকি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নাকি ন্যাশনাল ইন্ডেক্স ফর ট্রান্সজেন্টিং ইন্ডিয়া, নাকি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া? অ্যান্সার করো কোনটা হবে? তো এটার অ্যান্সার কি হবে? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে মুদ্রাস্ফীতি, ইকোনমিক্সের প্রশ্ন, ভারতের অর্থনীতির প্রশ্ন। মুদ্রাস্ফীতিটা কি? দামের ক্রমবর্ধমান বৃদ্ধি, দামের হার বৃদ্ধি, দামের ক্রমবর্ধমান পতন, নাকি দামের স্থিতিশীলতা? বলো দেখি। তো এটার অ্যান্সার হবে, দেখো মুদ্রাস্ফীতি কথাটির অর্থ হলো যখন কোনো জিনিসের দাম, যখন কোনো একটি জিনিসের দাম নয়, যখন সামগ্রিক বিভিন্ন জিনিসের দাম বেসিক লেভেল থেকে যখন বাড়তে শুরু করে, অর্থাৎ তুমি আজকে চাল কিনতে যাচ্ছ তারও দাম বৃদ্ধি পাচ্ছে, তুমি একটা মোবাইল কিনতে যাচ্ছ তারও দাম বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম যখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে বেস লেভেল থেকে, তখন সেটাকে বলা হবে মুদ্রাস্ফীতি। অর্থাৎ দামের ক্রমবর্ধমান যে বৃদ্ধি সেটাকেই কিন্তু মুদ্রাস্ফীতি বলা হয়ে থাকে। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? 13 নম্বর হয়ে গেল। 14 নম্বরে কি বলছে, যে ভারতের শ্বেত বিপ্লবের অপর নাম কি? অপারেশন ডেয়ারি, অপারেশন ড্যাম, অপারেশন ফ্লাড, নাকি অপারেশন মিল্ক? অ্যান্সার করো কি হবে। দেখো অপারেশন, এই শ্বেত বিপ্লব এটা কিন্তু ভারতবর্ষে চালু হয়েছিল কত সালে? 1970 সালে। ঠিক আছে, 1970 সালে এটাকে কিন্তু তোমার শ্বেত বিপ্লব বলা হয়। এই শ্বেত বিপ্লবের আরেক নাম হলো অপারেশন ফ্লাড। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। রাইট অ্যান্সার তাহলে কি হবে? অপশন সি হবে রাইট অ্যান্সার, অপারেশন ফ্লাড। শ্বেত বিপ্লবের আরেক নাম কি? অপারেশন ফ্লাড। ঠিক আছে, ঠিক আছে। তো তোমাদের কাছ থেকে আমি একটা হোম টাস্ক দিব, যে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এই যে শ্বেত বিপ্লব, এই শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ঠিক আছে, আরেকটা প্রশ্ন থাকবে, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা তোমাদের কমেন্ট সেকশনে দেবে। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত বিন্দু কোনটি? ভারতবর্ষের একেবারে দক্ষিণে, দেখো ভারতবর্ষের একেবারে দক্ষিণে বলতে দেখো এটা ভারতবর্ষের একদম উত্তর, ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণ বলা হয় একদম, মানে কন্যাকুমারিকা অন্তরীপ যেটা রয়েছে। আর পূর্বতম একটা স্থান রয়েছে, পশ্চিমতম একটা স্থান রয়েছে, একটা পূর্বতম একটা স্থান রয়েছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। দেখো ভারতবর্ষে যদি উত্তরতম বিন্দু বলে সেটা হলো ইন্দিরা কল। সেই জায়গাটার নাম কি? ইন্দিরা কল। ঠিক আছে, সেই জায়গাটার নাম হলো ইন্দিরা কল। আর যদি বলে ভারতবর্ষের মূল ভূখণ্ডের, ভালো মতো মাথায় রাখবে জিনিসটা, ভারতবর্ষের মূল ভূখণ্ডের যদি দক্ষিণতম বিন্দু বলে, মূল ভূখণ্ডের,
ঠিক আছে, ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যদি বলে সেটা কিন্তু কন্যাকুমারিকা হয়ে যাবে, কন্যাকুমারিকা অন্তরীপ। ঠিক আছে, কন্যাকুমারিকা অন্তরীপ হয়ে যাবে এটা তোমার মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। এবং ভারতের যদি বলে পশ্চিমতম বিন্দু কোনটি, পশ্চিমতম শেষ স্থান বা পশ্চিমতম বিন্দু সেটা হলো গুজরাটের গুহার মোটর নামে একটা জায়গা আছে, গুহার মোটর, সেই জায়গাটি। আর তোমার পূর্বতম বিন্দু যদি বলে সেই জায়গাটা কি হবে, সেই জায়গাটা হবে তোমার অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশের। ঠিক আছে, অরুণাচল প্রদেশের তোমাদের একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হলো কিবিথু। ঠিক আছে, কিবিথু, এই কিবিথুকে কিন্তু পূর্বতম স্থান বলা হয়। এখানে প্রশ্ন বলেছে ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু। দক্ষিণতম বিন্দু বলতে আমাদের জানি আমরা এখানে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। ঠিক আছে, এখানে আন্দামান নিকোবরকে আবার অনেক ভাগে বিভক্ত করা হয়। তো আন্দামান নিকোবরের মধ্যে যে নিকোবর দ্বীপপুঞ্জটা রয়েছে, নিকোবর দ্বীপটা রয়েছে, সেটাকে কিন্তু আবার কয়েকটা খণ্ডে বিভক্ত করা হয়। তার মধ্যে শেষ অংশটাকে গ্রেট নিকোবর বলা হয়। ঠিক আছে, নিকোবরের যে শেষ অংশটা সেটাকে কি বলা হয়, গ্রেট নিকোবর বলা হয়, গ্রেট নিকোবর বলা হয়। এই গ্রেট নিকোবরে একটা স্থান রয়েছে, গ্রেট নিকোবরে একটা স্থান রয়েছে, সেই স্থানটার নাম কি, সেই স্থানের নাম হলো ইন্দিরা পয়েন্ট। সেই জায়গাটার নাম হলো ইন্দিরা পয়েন্ট। এটাকেই কিন্তু আমরা পিগমেলিয়ান পয়েন্ট নামেও জানি। এই জায়গাটার নাম আবার পিগমেলিয়ান পয়েন্ট। ঠিক আছে, পিগমেলিয়ান পয়েন্ট নামেও কিন্তু আমরা জানি জায়গাটার নাম। ঠিক আছে, পিগমেলিয়ান পয়েন্ট নামেও জানি। বুঝতে পারলে? তো এখন যদি বলে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে কিন্তু এটা কিন্তু তোমরা কন্যাকুমারী যদি অপশনে থাকতো তাহলে অ্যান্সার দিয়ে আসতে পারতে। যদি এখানে বলছে যে ভারতবর্ষে একেবারে দক্ষিণে, তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, কি হবে, ইন্দিরা পয়েন্ট। মনে থাকবে, মূল ভূখণ্ডের শেষ বিন্দু দক্ষিণতম বিন্দু বলে তোমার অ্যান্সার হবে হলো কি কন্যাকুমারিকা অন্তরীপ। আর উত্তরতম বিন্দু ইন্দিরা কল, তোমার পশ্চিমতম বিন্দু হলো গুজরাটে গুহার মোটর, পূর্বতম বিন্দু হলো অরুণাচল প্রদেশের কিবিথু। আর যদি একদম দক্ষিণতম বিন্দু বলে তাহলে হলো তোমার আন্দামান নিকোবরে অর্থাৎ গ্রেট নিকোবরে যে জায়গাটা রয়েছে ইন্দিরা পয়েন্ট, সেই জায়গাটি। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কি হবে, ইন্দিরা পয়েন্ট। নেক্সট কি বলছে দেখো, যে ভাগীরথী এবং অলকানন্দা বা আলোকনন্দা নদী দুটি মিলিত হয়ে কোথায় মিলিত হয়েছে, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, হরিদ্বার নাকি কর্ণপ্রয়াগে, কোথায় মিলিত হয়েছে? তো অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে এটার? দেখো মনে রাখবে আমাদের যে ভারতবর্ষের যে দীর্ঘতম নদী গঙ্গা, সেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি লাভ করেনি, সেটা দুটা নদীর মিলিত প্রবাহ, সেটা দুটা নদীর মিলিত প্রবাহ। কি কি নদী? একটা হলো অলকানন্দা, ঠিক আছে, একটা হলো অলকানন্দা, আরেকটা হলো ভাগীরথী। ঠিক আছে, অলকানন্দা আরেকটা হলো ভাগীরথী। এই অলকানন্দা ভাগীরথী মিলিত হয়েছে দেবপ্রয়াগে গিয়ে। ঠিক আছে, কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগে। ঠিক আছে, দেবপ্রয়াগে গিয়ে মিলিত হয়েছে এবং সেখান থেকে নদীর নাম হয়েছে কি, সেখান থেকে নদীর নাম হয়েছে গঙ্গা। ঠিক আছে, সেখান থেকে নদীর নাম হয়েছে গঙ্গা। এখানে যে প্রয়াগ, দেবপ্রয়াগ, এই জায়গাটার নাম হলো প্রয়াগ মানে দেবপ্রয়াগ। এছাড়াও তোমার এই অলকানন্দা নদীটা ভাগীরথী নদীর সাথে মিলিত হওয়ার আগে আরো কিছু কিছু নদীর সাথে কিন্তু মিলিত হয়েছে এবং প্রয়াগ সৃষ্টি করেছে। ঠিক আছে, সেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় আসে। তো চলো এখান থেকে কয়েকটা ইনফরমেশন দেখে রাখি। যেমন দেখো আলোকনন্দা যে নদীটা মানে রয়েছে, সেই আলোকনন্দা নদীটা ধৌলিগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে কোথায় গিয়ে, বিষ্ণুপ্রয়াগে গিয়ে। আবার অলকানন্দা নদীটা নন্দাকিনী নদীর সাথে মিলিত হয়েছে নন্দপ্রয়াগে। অলকানন্দা নদীটা পিণ্ডারী গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে কোথায়, কর্ণপ্রয়াগে। এবং অলকানন্দা নদীটা তোমার মন্দাকিনী নদীর সাথে মিলিত হয়েছে কোথায়, রুদ্রপ্রয়াগে। ঠিক আছে, তো বুঝতে পারলে? তো এখান থেকে প্রশ্ন আসে। এবং যদি আরেকটা প্রশ্ন আসে, অলকানন্দা নদীটা ভাগীরথী নদীর সাথে কোথায় মিলিত হয়েছে, সেটা দেবপ্রয়াগে, এবং সেখান থেকে গঙ্গা মানে নদীর নাম হয়েছে গঙ্গা। ঠিক আছে, তো বুঝতে পারলে? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই তোমার বিষ্ণুপ্রয়াগ, তারপরে তোমার কি বলছে, তোমার নন্দপ্রয়াগ, তারপরে রয়েছে হলো কর্ণপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ, অবশেষে রয়েছে হলো তোমার দেবপ্রয়াগ। এই কয়েকটা প্রয়াগকে একত্রে পঞ্চপ্রয়াগ বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে দেখো, যে পূর্বঘাট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে? তাহলে এটার অ্যান্সার হবে দেবপ্রয়াগ, তাই না? এটার অ্যান্সার কি হবে, দেবপ্রয়াগ। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখি।
বলছে যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি, নীলগিরি, জিন্দাগাদা নাকি আনাইমুদি? ঠিক আছে, কি হবে অ্যান্সার? দেখো, ভারতবর্ষের এই সাইডটাতে যে পর্বতমালাটা বিস্তার লাভ করেছে সেটা হলো ভারতবর্ষের পূর্বঘাট পর্বতমালা, আর এই পাশে যে পর্বতমালাটা বিস্তার লাভ করেছে সেটার নাম কি? সেটা হলো পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, এই পূর্বঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালা যে পাহাড়ের গায়ে গিয়ে মিলিত হয়েছে সেটা হলো নীলগিরি। ঠিক আছে, তো এই পর্বতমালা অর্থাৎ পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ যদি বলি, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো এখানে জিন্দাগাদা। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত তোমাদের অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটা রাইট অ্যান্সার হবে জিন্দাগাদা। ঠিক আছে, এবং যদি বলে পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আন্নামালাই পর্বতশ্রেণীর আনাইমুদি। এখানে অপশনে যেটা দিতে দেওয়া আছে সেটা হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি। আনাইমুদি পর্বতমালাটি শুধুমাত্র যে দক্ষিণ তোমার পশ্চিমঘাট পর্বতমালারই সর্বোচ্চ শৃঙ্গ তা কিন্তু নয়। এই আনাইমুদি পর্বতমালা কিন্তু সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা মাথায় রেখো। ঠিক আছে, আর যদি বলে পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে অ্যান্সার হবে জিন্দাগাদা। ঠিক আছে, আর এখানে রয়েছে হলো তোমার নীলগিরি পর্বতমালা, যেখানে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা এসে মিলিত হয়। ঠিক আছে, এই পর্বতমালা নীলগিরি পর্বতমালারও সর্বোচ্চ একটি শৃঙ্গ রয়েছে, সেটা হলো দোদা-বেতা। ঠিক আছে, দেখো একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটাই মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, তাহলে এটার অ্যান্সার তো আমরা বলে দিলাম জিন্দাগাদা। চলো নেক্সট কি বলেছে, যে সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে দেখা যায়? দেখো, বাঁধ থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে সমস্ত বাঁধগুলি খুবই মানে কাছে চোখে 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 ধরা পড়ে সেগুলো থেকে প্রশ্ন কিন্তু এখন আসছে না। এখন কোথা থেকে প্রশ্নগুলো দিচ্ছে? এখন প্রশ্নগুলো দিচ্ছে যেই সমস্ত বাঁধগুলো মানে মানে বইয়ের পৃষ্ঠার একদম একদম তোমার কি বলে ছোট ছোট জায়গাতে পয়েন্ট আউট করা থাকে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু এখন প্রশ্ন দিতে শুরু করেছে। তো চলো কি বলছে, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি মহারাষ্ট্র? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের একটা নদী রয়েছে, সেই নদীটার নাম হলো পেন্না নদী। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের পেন্না নদী, সেই পেন্না নদীতে কিন্তু এই সোমাশিলা বাঁধ নির্মিত, পেন্না নদীর ওপর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখি, যে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয়েছিল কত সালে? 1956 সালে, 1958 সালে, 1955 সালে নাকি 1959 সালে? অ্যান্সার করো। খুব সোজা প্রশ্ন, এটা পিএসসি সম্ভবত পিএসসিতে আসা প্রশ্ন। ঠিক আছে, পিএসসিতে আসা প্রশ্ন। তো অ্যান্সার কি হবে এটা, যে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয়েছিল কত সালে? এটা মনে রাখবে অপশন সি, অর্থাৎ 1955 সালে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয়েছিল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন কি বলছে, যে সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে? 3 জানুয়ারি, 4 জুলাই, 21 জুন নাকি 22 ডিসেম্বর? অ্যান্সার করো, এটা অ্যান্সার কি হবে? হ্যাঁ, সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব মানে কম কম দূরত্ব কবে থাকে, যেটাকে আমরা অনুসুর জানি, সেই দিনটাকে আমরা কি জানি? অনুসুর নামে জেনে থাকি। সেটা কবে? সেটা হলো 3 জানুয়ারি। ঠিক আছে, সেটা অ্যান্সার কি হবে? 3 জানুয়ারি। ঠিক আছে, এবং দূরত্ব সবচেয়ে বেশি হয় যে দিনটা, সেই দিনটাকে কি বলা হয়? সেই দিনটাকে বলা হয় অপসুর। ঠিক আছে, অপসুর। সেটা কবে হয়? সেটা হয় হলো 4 জুলাই, যেটা তোমাদের অপশন নাম্বার 2 দেওয়া আছে। ঠিক আছে, আবার 21 জুন তারিখটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এই তারিখে কি হয়? কর্কট সংক্রান্তি। এই দিনটাকে কর্কট সংক্রান্তি বলা হয়। কর্কট সংক্রান্তি। ঠিক আছে, আর 22 ডিসেম্বর এটা হলো মকর সংক্রান্তি। ঠিক আছে, এই দিনটা হলো মকর সংক্রান্তি। ঠিক আছে, ক্লিয়ার?
প্রত্যেকটা সাল থেকে কিন্তু মানে প্রত্যেকটা অপশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। এই জায়গাগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, এই প্রশ্নটা থেকেই প্রশ্ন পরীক্ষায় দেখবে যে এই ইনফরমেশনগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়ে দেবে, ঠিক আছে, তো মাথায় রাখবে ভালো মতো। চলো নেক্সট কি বলেছে, যে কোন রাজ্যে শাস্ত্রীয় নৃত্য হলো শাস্ত্রীয়? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি আসাম? ঠিক আছে, তো মনে রাখবে এটার অ্যান্সার কি হবে, অপশন ডি, ঠিক আছে, অপশন ডি। অর্থাৎ শাস্ত্রীয় নৃত্য যে যে তোমাদের শাস্ত্রীয় নৃত্যটি রয়েছে সেটা আসামে দেখা যায়। নেক্সট কি বলেছে দেখো, আগাখা কাপ কোন খেলার সাথে যুক্ত? আগাখা কাপ কোন খেলার সাথে যুক্ত? ঠিক আছে, আগাখা কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো এখান থেকে আমি বলে দিচ্ছি, যেমন গল্ফের সাথে যে সমস্ত কাপগুলি যুক্ত সেগুলো থেকে প্রশ্ন আসে, যেমন প্রিন্স ওয়েলস কাপ, তারপর রাইডার কাপ, তারপর বাকার কাপ রয়েছে, ঠিক আছে, বাকার কাপ, এগুলো কিন্তু গল্ফের সাথে যুক্ত। হকির সাথে কি কি যুক্ত? হকির সাথে যুক্ত হলো তোমার ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, তাছাড়াও রয়েছে ধ্যানচাঁদ ট্রফি, এটাও ইম্পর্টেন্ট, ধ্যানচাঁদ ট্রফি। এছাড়াও তোমাদের এই আগাখা কাপ, যেটা তোমাদের এই প্রশ্নের উত্তর, আগাখা কাপ, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের দেখা যায় হকির সাথে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, আগাখা কাপ কোন খেলার সাথে যুক্ত? আগাখা কাপ কিন্তু তোমাদের হকির সাথে যুক্ত, ঠিক আছে। যেমন ডেব্রিস কাপ লন টেনিসের সাথে যুক্ত, ডেব্রিস কাপ, ঠিক আছে, ডেব্রিস কাপ, এই ডেব্রিস কাপ তোমাদের কি খেলার সাথে যুক্ত? ডেব্রিস কাপ যুক্ত তোমাদের লন টেনিস খেলার সাথে, ঠিক আছে। তো ক্লিয়ার হলো জিনিসগুলো। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে মুন ওয়াক হলো ড্যাশের আত্মজীবনীমূলক রচনা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, ঠিক আছে। মুন ওয়াক, এই মুন ওয়াক একটা ডান্স ফর্ম, অবশ্যই তিনিই আবিষ্কার করেছিল। কে? সে মাইকেল জ্যাকসন, ঠিক আছে, মাইকেল জ্যাকসন মুন ওয়াক, তার আত্মজীবনীমূলক রচনা হলো মাইকেল জ্যাকসনের আত্মজীবনীমূলক রচনা হলো তোমার মুন ওয়াক, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, ভুটানের পার্লামেন্টের নাম কি? জাতীয় সভা, অর্থাৎ যাকে ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয়, নাকি কংগ্রেস, নাকি সংগ্রু, নাকি তোমার সংসদ? কি হবে? এটার অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ সংগ্রু, ঠিক আছে, অপশন সি সংগ্রু। আচ্ছা নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন তোমাদের জন্য, যে ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স, এটা WBCS এ আসা প্রশ্ন, প্রতি বছর পালন করা হয় 23শে মার্চ, 4ঠা জুলাই, 22শে সেপ্টেম্বর নাকি 29শে জুন? তো সেটা কি হবে? এটার অ্যান্সারটা চটপট করো। এটার অ্যান্সার হবে হলো 29শে জুন, ঠিক আছে, 29শে জুন। এই 29শে জুন তারিখে প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স কিন্তু পালন করা হয়ে থাকে, ঠিক আছে। তো চলো আজকে তোমাদের এই মানে 25টা প্রশ্নই ছিল, ফার্স্ট যেহেতু ক্লাস তোমাদের, প্রতিদিন আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এই মানে জিকে ক্লাস এভাবে আনার। তো তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে অবশ্যই, এবং তোমাদের যদি এরকম ধরনের ক্লাস যদি প্রতিদিন লাগবে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস আনার চেষ্টা করব। তো সকলকে থ্যাংক ইউ, চলো আজকে শেষ করি।